নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো যথারীতি ইউটিউবে এখন ইরেগুলার হয়ে যাচ্ছি, আমি ঠিকঠাক ভিডিও করা হচ্ছে না। সেই মঙ্গলবার দিন ভিডিও করেছিলাম, মঙ্গলবার দিন না বুধবার, সেদিনকে হিন্দি পরীক্ষা ছিল। তারপর থেকে আর ভিডিও করাই হয়নি। আজ রবিবার, আজকের আবার ব্লগটা শুরু করছি, জানি না কতটা কি হবে। তো আশা রাখবো ব্লগটা পুরো শেষ যাতে করতে পারি, ভিডিওটা কন্টিনিউ করে যাওয়ার। কারণ শরীর মন কিছুই ভালো নেই। শরীর তো এমনিই খারাপ, তোমরা তো জানো, একটা বছর ধরে যে হারে ভুগছি। মনের দিক দিয়েও খুব একটা প্রবলেমের মধ্যে দিয়ে আছি, মনটাও ঠিকঠাক নেই। আর মন না ঠিক থাকলে তবে কিছু ভালো লাগে না, সেই কারণে আর কিছুই করা হচ্ছে না। তো আজকে মনটাকে ঠিক করে নিয়েছি। আজ রবিবার যেহেতু সকালবেলা থেকে কাজটা শুরু করেছি, ঠিকই সকাল বলবো না, অনেকটাই বেলা করে উঠেছি। উৎসাহ যথারীতি, ওর এখনও একটা এক্সাম বাকি, ও পড়ছে। আজ গৌতম আসার আগে যতটা পারছি কাজ সেরে নিচ্ছি, কারণ গৌতম একবার চলে আসলে আমাকে আর কোনো কাজ করতে দেবে না। এমনি তো কিছুই করতে দেয় না, তার মধ্যে বর্তমানে এই এক সপ্তাহ আমার শরীরের ওপর যে যা ধকল গেছে, তার ফলে তো আরোই করতে দিচ্ছে না। তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের কাজ, ব্রেকফাস্টের স্যান্ডউইচও আমার বানানো হয়ে গেল। গৌতম অবশ্য স্যান্ডউইচ খাবে না, গৌতম একটু সকাল সকাল একটা কাজের ব্যাপারে বেরিয়েছে, এখনও ফেরেনি। এদিকে আমি আর মেয়ে দুজনে ব্রেকফাস্ট করে নিচ্ছি। মানে আমার জন্য একটু সবজি কেটে নিচ্ছি, একটু পাতলা ঝোল করব। আর সবজি কাটতে কাটতে তোমাদের গৌতমদা চলে এসেছে, সুতরাং আমার কাজ বন্ধ করে দিয়েছে। আগামীকাল দোল আছে বলে আজকের আর মাংস রান্না করব না, আজকে একটু মাছ রান্না করে নেবো। ফ্রিজে মাছ রয়েছে। আর এই দুটো মিঠু হচ্ছে আমাদের বাড়িতে যে ভাড়া থাকে তাদের ওই দুটো মিঠু। আর এই দুটো মুরগির বাচ্চাও কিনে এনেছে, তারা খাঁচায় রেখে নাকি মুরগির বাচ্চা পুষবে। জানি না খাঁচায় রেখে মুরগি পোষা যায় কিনা। এটা আমাদের বাড়ির পিছন দিকটা, এদিকটা আমার একদমই আসা হয় না। তো আজকে যেহেতু গৌতম গাছে উঠলো বলে আমি এদিকে চলে আসলাম, যেহেতু একটু ভিডিও করবো সেহেতু। আর গৌতম ভীষণ গেছো একটা ছেলে, যে কোনো গাছে মুহূর্তের মধ্যে উঠে যেতে পারে, ইভেন নারকেল গাছেও উঠতে পারে। মানে পাড়ায় সেই এক একটা বিচ্ছু বাচ্চা হয় না, সেরম ধরনের বাচ্চা ছিল গৌতম। পড়াশোনায় কোনো ইন্টারেস্ট ছিল না, শুধু গাছে গাছে পাঁচিলে পাঁচিলে বেয়ে বেড়াবে, মানুষের ক্ষয়ক্ষতি করবে, এরম একটা ব্যাপার। কিন্তু হঠাৎই বিয়ের পর, বিশেষ করে মেয়ে হওয়ার পর, একদম নিজেকে চেঞ্জ করে নিয়েছে। এত মাটির মানুষ হয়ে গেছে, কেন কি করে হলো আমি জানি না। সবাই আমাকে বলে যে তুই কি ওকে ঘরে মারধর করিস? মেয়ে হওয়ার পরও নিজেকে যে এতটা পরিবর্তন করতে পারবে আমিও কোনোদিন ভাবতে পারিনি। তা সে যাই হোক। তো এদিকে গাছপালা ভর্তি, সজনা গাছ, যে সজনা গাছে গৌতম উঠেছে, সজনার ডাঁটা পাড়ার জন্য গাছ কাটছে। এদিকে কলায় কাঁদি পড়েছে দেখো। এদিকটা পুরো জঙ্গল জঙ্গল মতো। তো আমার শাশুড়ি এদিকটা দেখাশোনা করে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, একদম বাড়ির পাশে এই জায়গাটা। এটা আমাদের বেল গাছ, বহু পুরনো গাছ, বিশাল বড় ডালপালা ছড়িয়ে বিস্তার করে রয়েছে। যেহেতু শীত চলে গেছে, পাতা ঝরে গেছে। আর এবছর বেল দেখলাম না বেশি হয়েছে, নাহলে প্রতি বছর অনেক বেল হয়। গৌতম ওদিকে ডাঁটা পাচ্ছে বলে আমি এসে ফ্রিজ থেকে মাছটা বের করে নুন হলুদ মাখিয়েছি। আমার নুন হলুদ মাখাতে না মাখাতেই স্যার চলে এসেছেন, এসে চিৎকার করছে যে ছাড়ো, আমি রান্না করব। তো বাবা আমি ছেড়েই দিলাম, যখন সে রান্না করবে করুক। আর আমার জন্যে কচি কচি সজনা পাতা পেরে এনেছে, যেহেতু সজনা পাতা ভাজা হোক বড়া হোক আমি খেতে ভালোবাসি, তো পেরে এনেছে। দেখি একটু ভাজার জন্যে পাতাগুলো একটু গুছিয়ে নিই, পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে নিই। সজনা ডাঁটা আমার খেতে ভালো লাগে না, এই পাতা আর ফুল বেশ ভালো লাগে। বসে দিব্যি হাসি ঠাট্টা গল্প করছিলাম, হঠাৎ আবার সেই মেন্টালি একটা প্রবলেম, সেই মাথা অসহ্য পেইন হয়ে এমন হয়ে গেল যে আমার আর কিচ্ছু ভালো লাগছিল না। আমি শুয়ে পড়েছিলাম, কারোর সাথে কথা অবধি আমার পছন্দ হচ্ছিল না, কাউকে আমার ভালো লাগছিল না সেই সময়। তো প্রায় 1 ঘন্টা আমি শুয়েছিলাম, তারপর উৎসাহ জোর করে আমাকে তুলেছে, যেহেতু স্নানের সময়টা হয়ে যাচ্ছে। আর এই যে মাথার চুলটা খুলে বেনুনিটা খুললো, এই বেনুনিটা 3 দিন আগে গৌতম আমার মাথায় ভালো করে অয়েল ম্যাসাজ করে দিয়েছিল। আজ 3 দিন ধরে ওইভাবে চুলটা বাঁধা ছিল, না খুলেছি, না চুল আঁচড়েছি, না মাথা ভিজিয়ে স্নান করেছি। নমো নমো করে বাথরুমে যেতাম, একটু স্নান করে বেরিয়ে আসতাম, ব্যাস। আর আজকে চুল দেখো ভালো করে খুলে উৎসাহ আঁচড়ে দিচ্ছে। উৎসাহ আবার বলছে কাল দোল, আজকে ভালো করে শ্যাম্পু করো, শ্যাম্পু করলে একটু হালকা লাগবে। মেয়েরা না বড় হলে মায়ের সব থেকে কাছের বন্ধু হয়ে যায়। আমি ভীষণ লাকি, আমি মনে মনে চেয়েও ছিলাম যেন ভগবান আমাকে একটা মেয়ে দেয়, তো ভগবান আমার কথা রেখে আমাকে মেয়েই দিয়েছে। এর মধ্যে দিয়ে আবার আমার নতুন করে বড় হয়ে ওঠা, কত আক্ষেপ, সেগুলো পূরণ হচ্ছে মেয়ের দ্বারা। আমার মেয়ে আমার সব থেকে কাছের বন্ধু। রান্নাঘরে যেহেতু যেতে দেয়নি, এখানে সজনে পাতাটা ভেজেছে 1 গাদা পেঁয়াজ দিয়ে, তাও পাতাটা একটু ভাজা হলে মনে হচ্ছে ভালো হতো। আর এইদিকে করে নিয়েছে মাছের ঝোল, একদম আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে, রসুন পেঁয়াজ দিয়ে। আর পাতলা একটা সবজির ঝোল, ওটা আমি করে রেখেছিলাম আদা জিরে বাটা দিয়ে, একদম পাতলা ঝোল, 5-6 রকমের সবজি একসাথে দিয়ে। তো এই আজকে রান্না, আর বেশি কিছু রান্না করা হয়নি। আর গৌতম আবার দুটো গন্ধরাজ লেবু কেটে রেখেছে, লেবুটা অনেক দিন ধরে পড়েছিল, ভেবেছিলাম মাংসর ঝোল দিয়ে খাবো। অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে চলে এলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। উৎসাহ তো দিদার বাড়িতে গেছে।
আর গত সপ্তাহে মাত্র একটা ভিডিও আমি ছেড়েছিলাম, মানে ভিডিও করা হচ্ছেই না, একদমই ইচ্ছা করছে না ভিডিও করতে। কোনো শর্টস করছি না, মানে শর্টস মানে কি রিলস, যেটা লিপসিনগুলো করে যেগুলো করা, আর ইনস্টাগ্রামে রিলস ছাড়ি আমি মাঝে মাঝে, সেসব কিছুই করিনি। মানে এই সপ্তাহটা জুড়ে যে আমি কতবার হেসেছি বা কতবার যে কথা বলেছি সেটা বলতে পারবো না। মানে একদমই টোটালি মাইন্ড পুরো অফ ছিল, না কারোর সাথে ঠিকমতো কথা বলেছি না। মানে দেখলে তো 3-4 দিনের বাঁধা চুল আমি উৎসাহ খুলে আঁচড়ে দিল, সেটাও গৌতম বেঁধে দিয়েছিল। মানে একদম অফ মাইন্ডে ছিলাম। তোমরা তো সবাই জানো ফিজিক্যালি হেলথে একটা আমার প্রবলেম রয়েছে, হেলথ প্রবলেম রয়েছে, আমার ভেলোরে ট্রিটমেন্ট চলছে। আর তার সাথে যেহেতু আমার একটা হরমোনাল ডিসব্যালেন্সের একটা প্রবলেম ধরা পড়েছে পিসিওডির কারণে, তো সেই কারণে আমার যথারীতি মুড সুইং হয়, যখন তখন একটা অবসাদগ্রস্ত অবস্থায় চলে যায় মানসিক স্থিতি। তো এটা আগে বেশি হচ্ছিল, কিন্তু রিসেন্ট একদমই সব ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ আবার দেখলাম খুব প্রবলেমে পড়ে গেলাম। এক সপ্তাহ একদম মেন্টালি এতটাই রিপ্রেস ছিলাম, যার ফলে ফিজিক্যাল হেলথেও আমার অনেকটাই প্রবলেম হয়েছে। কারণ আমার মেন্টালি যতটা ভালো থাকবো আমি শারীরিকভাবে ততটা সুস্থ থাকতে পারবো। ডাক্তার বারবার বলে দিয়েছে মেন্টাল আমাকে সবসময় ঠিক রাখতে হবে, মানসিক স্থিতিটা আমাকে ঠিক রাখতে হবে। আমার মানসিক যে কোনো পরিস্থিতি যদি প্রবলেম শুরু হয়ে যায়, তো সুতরাং বা যেটা হয় ডিপ্রেশন বা অবসাদগ্রস্ত যাই বলো, যেটাকে বলো, হ্যাঁ, মুড সুইং হওয়া, তার ফলে আমার কিন্তু হেলথ প্রবলেম স্টার্ট হয়ে যাবে। আর সেটাই হয়েছে, অতিরিক্ত ব্লিডিং যাকে বলে, ব্লিডিং স্টার্ট হয়ে গেছিলো। তো আজকের অনেকটা বেটার লাগছে। সেই বুধবার দিন আমি একটা লাস্ট ভিডিও করেছিলাম উৎসার হিন্দি এক্সামের দিন, তারপর আর ভিডিও টিডিও করা হয়নি, আসা হয়নি তোমাদের সামনে। আর তার মধ্যে এখানে একটা ঘটনা ঘটে যায়। আমাদের পাশে যে বাড়িটা আছে, সজল বলি আমি, সজলের কথা অনেকবার বলেছিলাম। আমার যেই ট্রিটমেন্ট, ভেলোরে ট্রিটমেন্ট যাওয়ায় ওর মানে ক্লাবের সবাই আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে, নাহলে হয়তো এতটা আমি সুস্থ হতে পারতাম না। তার মধ্যে সজলের অবদান হয়তো অনেক বেশি। আমার মানে ভেলোরে যাবো যে সাহসটা জোগানো, দিদি যেহেতু ভেলোরে, ওর দিদি ক্যান্সার ছিল, ভেলোরে ট্রিটমেন্ট চলছিল, যে আমার সাহস জোগানো, আমার ট্রেনের টিকিট করে দেওয়া বা ভেলোরে কীভাবে যাব, আমি কোন ডাক্তার দেখাবো, এসব আমি কিচ্ছু করিনি। কিন্তু সবটাই অনলাইনে বসে আমার ভিসিএমসিতে ফর্ম ফিল আপ করা, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট করানো, আমার কোন ডাক্তার দেখাবো, কি করব, সব কিছুই ও করে দিয়েছে। আমরা মানে কিছুই জানতাম না, মানে ট্রেনের টিকিটটা অবধি ও করে গুছিয়ে দিয়েছিল আমাদের। এরম মানে এতটাই হেল্পফুল ছেলে। আর তোমরা তো সবাই জানো আমার ওই সিচুয়েশানে আমার ক্লাবের প্রত্যেকটা মেম্বার আমাকে সাপোর্ট করেছিল, আমার পাশে দাঁড়িয়েছিল। তো ওর দিদি যে ভেলোরে ট্রিটমেন্ট হচ্ছিল, ওর দিদির ক্যান্সারে হঠাৎ ওর দিদি মারা যায়। তো ভেলোরে না, ওর ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট হচ্ছিল, তো ও দিদি মারা যায়। তো ওই অবস্থায় আর ওদের সাথে আমাদের ফ্যামিলি, মানে আমার বাপের বাড়ির কথা বলছি, খুব ভালো একটা বন্ডিং। ছোটো থেকেই বলতে পারো ওরা আমার বাপের বাড়িতে খুব যাতায়াত ছিল। মানে সজল আমার ভাইয়ের সাথে বন্ধুত্ব এক এজ, আমার বোনের সাথে সজলের আগের দিদিটার ভালো একটা বন্ধুত্ব ছিল। সজলের সেজ দিদির সাথে আমার এজটা ম্যাচ করতো, এরম একটা ব্যাপার ছিল। ওরা সব দিনই মানে যে কটা ভাই বোন আমার মায়ের খুব কাছের ছিল, মাকে ভীষণ ভালোবাসতো, ওরা প্রায় মায়ের বাড়িতে যেত। সেহেতু একটা ফ্যামিলি, একটা খুব ভালো রিলেশন ছিল। তো দিদি মারা যায়, দিদির বডি আসে, মানে সেই সব নিয়ে মানে আমি নিজের চোখে যে দেখেছি ওদের সেই কান্না, চিৎকার, আর্তনাদ, নিজের স্বজন মানে কাছের লোককে হারানোর যে ব্যথা। ব্যাঙ্গালোর থেকে দিদির হাজবেন্ড, দিদির মেয়ে ফিরে আসে, মেয়ে ওখানে চাকরি করছিল, ছেলে ফ্রান্সে থাকতো। দিদিটা ছোট থেকে অনেক কষ্ট করেছিল, যখন ছেলে ফ্রান্সে গিয়ে জব পেয়ে গেছে, মেয়েটা ব্যাঙ্গালোরে জব পেয়েছে। আর এই 3 বছরের মধ্যে দিদির ক্যান্সারের ট্রিটমেন্ট চলছিল 3 বছর ধরেই। আর সুখের দিনে দিদির জন্য ওর ছেলে একটা বিশাল ঘরও করে দিয়েছে। তো সুখের দিনে আর দিদি বাঁচতে পারলো না, আর মানে আর এই রোগের বিরুদ্ধে নিজেকে লড়াতে পারলো না। অনেক চেষ্টা করেছিল, ওদের ফ্যামিলির সবাই খুব চেষ্টা করেছিল অনেকভাবে, কিন্তু শেষ মুহূর্তে সবটা ঠিক হলো না। তো ওই যে দিদির বডি টডি দেখেছিলাম, বা যে তোমার কাছে না একদম, মানে আমি একদম নিজেকে আটকে রাখতে পারিনি। আমার উৎসাহ অনেক করে বলেছিল, মা তুমি যেও না, তোমার এইসব ডাক্তার বারণ করেছে এসবের মধ্যে ইনভলভ হতে, তোমার মাইন্ডটা প্রবলেম হবে মাইন্ডে। আমি শুনিনি ওর কথা। একটা কাছের মানুষ চলে যাচ্ছে, চেনা পরিচিত, আমিও তাকে দিদি বলেছি ছোট থেকে, চলে যাচ্ছে, সেই সময় আর ওইসব ভাবতে পারিনি। বারবার দৌড়ে গেছি, ওদের ফ্যামিলির লোকের কান্না শুনে বারবার ওদের কাছে দৌড়ে গেছি, বডি আসতে বারবার মানে যাওয়া, গৌতম ইভেন শ্মশানেও গেছিলো।
তো এই সবে না একদম আমার মানে একটা সাংঘাতিক ধাক্কা পেয়েছিল আমার মাইন্ডে, ধাক্কা পেয়েছিল না, পেয়েওছে। আমি চোখ বন্ধ করলেই আমার সেসব কথা মনে পড়ছে। বিশেষ করে লাস্টে যে দিদির আমি বডিটা দেখেছিলাম, পুরো ফুলে একটা অন্য মানুষের রূপ দেখেছিলাম। মানে আগে যা দেখতে ছিল একদম ম্যাচই হয়নি। যে মানে যেহেতু প্লেনে এসেছিল এয়ার অ্যাম্বুলেন্সে করে, ওরা মেডিসিন দিয়ে পাঠিয়েছিল, মর্গে ছিল, ছেলে যেহেতু ফ্রান্স থেকে এসেছে, 3 দিন পর শেষকৃত্য সম্পন্ন হয়েছিল, তো একদম বডি চেনা যায়নি। আর ওদের সবার অত কান্না, ওরা 5 ভাই বোন, ওদের সেই গলা ফাটা কান্না, কাকিমার সেই কান্না মেয়েকে হারাবার। এখনও কাকিমা রোজ দিন সকালে ওঠে, রোজ দিন কাঁদে, কাকিমার আওয়াজটা আসে আমার কানে, যেহেতু আমার বাড়ির পাশে। তো এইসব নিয়ে আমি একদম ভেঙে পড়েছি, একদম মনস্থিতি আমার ভালো নেই যে আমি ভিডিও করবো বা কিছু। মানে টোটালি আমি একদম মানে কোন দেশে চলছি বা কী চিন্তাধারায় চলছি আমি নিজেও জানি না। হঠাৎ আনমনা হয়ে যাচ্ছি, হঠাৎ মাইন্ডটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হয়তো কাটিয়ে উঠতে পারবো, তাহলেও একটু টাইম লাগবে। তো তাই তোমাদের কাছে বলে দিলাম, ভিডিও তো ছাড়তে পারছি না, তোমরা একদমই আমার ফ্যামিলিই হয়ে গেছো, তো তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখি গৌতম এখন একটু কাজ করছে, যে রবিবার ইচ্ছা আছে। প্রায় 1 সপ্তাহ পুরো ঘরবন্দি জীবন, ঘর থেকে বেরোয়নি। আয়নার সামনে যে কতবার দাঁড়িয়েছি আমি বলতে পারবো না। পুরো ওই জটলা, আজকের এই শ্যাম্পু ট্যাম্পু করলাম, হ্যাঁ, একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন হলাম, মানে সেই 3-4 দিনের চুল বাঁধা, যা হোক করে স্নান করা, যা হোক করে খাওয়া, মানে কী গেছে আমি বলে বোঝাতে পারবো না। তো সুতরাং আজকে দেখি গৌতম একটু ঘরে আছে, ইচ্ছা আছে একটু বিকালের দিকে বাইরে বেরোবো। একদমই কিছু ভালো লাগছে না, হয়তো বাইরে না বেরোলে স্ট্রেসটা কাটাতে পারবো না, তাই একটু বাইরে বেরোনোর দরকার আছে। আর উৎসাহ যদি এক্সাম চলছে, তো উৎসাহ আমাকে টাইম দিতে পারছে না। উৎসাহ আমাকে টাইম দিতে পারলে আর আমার কাউকে দরকার লাগে না। আমার মেয়েই আমার জন্য মানে একদম পারফেক্ট। মেয়ে আর আমি মা আমাদের একদম জব্বর জড়ি। তো চলো পরে আবার আসছি। সন্ধ্যাবেলা আমি আর গৌতম একটু বেরিয়েছি, বাজারের দিকে যাচ্ছি। রং ঠং মানে কালকে যেহেতু দোল আছে, মানে হোলি যেহেতু, একটু রং ঠং কিনে আনতে যাচ্ছি। আবির টাবির উৎসাহ তো খেলতে পারবে না, উৎসাহ এখন একটা এক্সাম বাকি। আমার ঠাকুরের জন্যে কিছু টুকা নিয়ে আসি। আর ইচ্ছা আছে, এই কদিন তো ঠিকমতো ঠাকুর দিতে পারিনি, ঠাকুর ধরতেই পারিনি, তো যদি একটুখানি কালকে শরীর ঠিক থাকে একটুখানি পূজা দেবো ঘরে। রং কেনার জন্য চলে এসেছি ভিআইপি বাজারে। উৎসাহ ছোটো থেকেই রং খেলতে পছন্দ করতো না, তা কোনো দিন উৎসার জন্যে এই তামঝামগুলো আমাকে করতে হয়নি, বরঞ্চ আমি রং খেলে নিই, কিন্তু উৎসাহ খেলতে কোনো দিনই পছন্দ করে না। ছোটোবেলায় দোলের আগের দিন হতো ন্যাড়াপোড়া, কী মজা হতো, ন্যাড়াপোড়া করতাম, আলু বেগুন পুড়িয়ে খেতাম। এখন তো সেই সব কিছুই হয় না। আর এখনকার বাচ্চাদের মধ্যে সেই সব নিয়ে যে আগ্রহ, সেই সবও দেখা যায় না। দেখো ছোটো গোপাল ঠাকুরটা, মাটির গোপাল ঠাকুরটা কি সুন্দর লাগছে না, তাই একটু ভিডিও করে নিলাম। মেট্রো স্টেশনের কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এটা ভিআইপি বাজার মেট্রো স্টেশন, আমার বাড়ি থেকে মাত্র 2 থেকে 3 মিনিট। এবার যেসব বন্ধুরা আমার সাথে দেখা করতে চাইবে, মেট্রো করে অনায়াসে আমার বাড়িতে চলে আসতে পারবে। কাল যেহেতু দোল, একটু ক্লাবে সবার সাথে দেখা করলাম, আবার সবাইকে নিয়ে গৌতম এখানে চলে এসেছে চায়ের দোকানে। বিকালে আমাদেরও চা খাওয়া হয়নি। ক্লাবের খুব সামনে নাস্তাস বলে এই দোকানটা আছে, এখানে চা হোক স্ন্যাক্স হোক বেশ ভালো লাগে খেতে। তো চা গৌতম অর্ডার দিয়েছে, আর আমার জন্য 2টো ধোকলা নিয়েছে। যেহেতু বিকালে কিছু খাইনি, কিন্তু ধোকলাটা একদমই ভালো ছিল না, গৌতমই খেয়েছিল। বাড়ি চলে এসেছি, মা এখানে পাঠিয়েছে কাবলি চানার তরকারি আর চিকেন। তো মা যা তরকারি পাঠিয়ে দিয়েছে, আমি চিন্তা করছিলাম রাতে কি খাবো, কারণ রাতে তো রুটি খাবো, রুটির সাথে আমি মাছ খেতে একদমই পারি না। মা যা দিয়ে দিয়েছে, আর রাতে তরকারি করতে হবে না, শুধু একটু রুটি করে নিলেই হয়ে যাবে। তো সেই রুটিটা অবশ্য আমাকে করতে হবে না, কারণ তোমাদের গৌতমদা আমাকে সেইটুকু করার অধিকার এখন অবধি দেয়নি। যতক্ষণ না সুস্থ হবে কোনো কাজই করতে দেবে না, বলছে আগে সুস্থ হও, তখন তুমি নিজের কাজ নিজে করবে, কিন্তু এখন কিছু না। আমি আর গৌতম রাতের ডিনার নিয়ে বসে পড়েছি, উৎসাহ দিদার বাড়ি থেকে খেয়ে দিয়ে এসেছি। তো আজকে ব্লগটা এইটুকু, তোমরা সবাই ভালো থেকো, চলো বাই, গুড নাইট।